নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর এই সপ্তাহ আমাদের জন্য একটি বেশি স্পেশাল, কারণ একেবারে বসন্ত উৎসবের মধ্যে কিন্তু আমরা রয়েছি। রঙের উৎসব, নিজেকে রাঙিয়ে তোলার উৎসব। আর যে কথাটা সবসময় বলি, শুধুমাত্র এই রং আমাদের শরীরকে স্পর্শ করে না, এই রং আমাদের মনকে স্পর্শ করে। তাই অবশ্যই এই রঙের ছোঁয়া আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ জরুরি। আর আমরা এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কিন্তু বসন্ত উৎসব পালন করি, কারণ প্রত্যেকটা দিন এই লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলতে পারি। হয়তো হতে পারে আমার কোনো সমস্যা নেই, হয়তো হতে পারে আমার নিজের সম্বন্ধে জানার ইচ্ছাটা এই মুহূর্তে তেমন কিছু নেই, যদিও প্রত্যেকের কিছু না কিছু জানার ইচ্ছা থাকে। কিন্তু যখন দেখছি অন্য একটি মানুষের সম্বন্ধে হু হু করে বলা হয়ে যাচ্ছে, সে সব কটা বিষয় উচ্ছ্বসিত বা কখনো খুব আবেগতাড়িত হয়ে তার দু চোখ দিয়ে জল ঝরতে থাকছে, তখন আনন্দটা কোথাও কিন্তু আমার আপনার দুজনেরই হয়। তাই এই অনুষ্ঠান আমাদের জন্য বসন্ত উৎসবের থেকে কোনো অংশে কম নয়। এবং যে মানুষটার রঙে আমরা রঙিন হয়ে উঠি, সেই মানুষটি অবশ্যই আমাদের সকলের প্রিয় সেই দাদা, অর্থাৎ সব্যসাচী দা। তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। সত্যি বসন্ত উৎসব শুরু হয়ে গেল, সামনেই দোল। তো যাই হোক, প্রোগ্রাম শুরুর প্রথমেই আমার নমস্কার গুরুদেব নরেন্দ্রনাথ মুখার্জি, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম। সমস্ত সিনিয়র্স অ্যাস্ট্রোলজার, সমস্ত সিনিয়র্স ক্লায়েন্টস, সমস্ত সিনিয়র্স ভিউয়ার্স, আপনাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করি। আপনারা সকলে ভালো থাকুন, বসন্ত উৎসব সবার সুন্দর যাক। আর যারা আমার থেকে ছোটোখাটো বা সমসাময়িক, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। জানেন, আমি প্রায়শই অনেক প্রোগ্রামেই বলেছি যে জানেন তো, আমি না পৃথিবীর সব থেকে ছোট্ট অ্যাস্ট্রোলজার। তো অনেকাংশে আমি অনেক জায়গা থেকে এর কোয়ারিজ পেয়েছি। মানে কোয়ারিজ ইন দ্যাট সেন্স, আমার ক্লায়েন্টরা আমাকে বলেছেন, আচ্ছা স্যার, আপনি যে বলেন পৃথিবীতে যে আপনি সব থেকে ছোট্ট অ্যাস্ট্রোলজার, আপনি তাহলে এত কিছু বলেন কি করে? এই প্রশ্নটা আমাদের সকলেরই। খুব স্বাভাবিকভাবে কেনই বা বলেন এই কথাটা? ঠিক। তো এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের জানাই, দেখুন কি হয়, একটা যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট, একটা মানুষ তার জীবদ্দশায় কমপ্লিট করে উঠতে পারেন না, সম্ভব নয়। এবং সে সেটা নিয়ে যতই পড়াশুনো করুক, যতই এগোনোর চেষ্টা করুক, তার মধ্যে একটা জিনিস আসে যেটা আমি নিজে উপলব্ধি করেছি, আরও বেশি জানার চেষ্টা। কিন্তু সাবজেক্টটা জেনে ফেলেছি পুরোটা, এই অহংকার যেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার না আসে। অনেকে সমাজে অনেকভাবে উচ্চ প্রতিষ্ঠিত, আজকেই আলোচনা করছিলাম, অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক বড় মাপের মানুষ, যাদের সঙ্গে আমার প্রফেশনগত কারণে বা ফ্যামিলি রিলেশনে বা অন্য কোনোভাবে আমার পরিচয়, তারা এসে যদি বলেন, সব্যসাচী বলো তোমার কি লাগবে, তো কি হয়, দেখা গেল যে তিনি এমনই একজন ব্যক্তি, ঘরে এলেন, বাড়িতে এলেন, আমার যারা সব সিকিউরিটিস রয়েছে সবাইকে বার করে দেওয়া, যে ঠিক আছে, বাড়ির যে সিকিউরিটিস রয়েছে সবাইকে বার করে দেওয়া, আমার সঙ্গে বসে কথা, কী লাগবে বলো। দাদা এটা বলেছেন, এটার জন্যই আমি কৃতার্থ, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল। এই ভালোবাসাটা কজন পায়, আমি ঠিক এইটার পিপাসু। আপনারা আমাকে, সে কোনো রাজনৈতিক ব্যক্তি হতে পারেন, কোনো সাধারণ মানুষ হতে পারেন, আমার কাছে কিন্তু সবাই সমান, কারণ প্রত্যেকে আমাকে ভালোবাসে। একদম। এই ভালোবাসাটা হয়তো অর্থ দিয়ে কেনা সম্ভব হয় না, কারণ অনেক মানুষ আসেন যারা অনেক বেদনা নিয়ে আসেন, অনেক দুঃখ নিয়ে আসেন, অনেক কষ্ট নিয়ে আসেন, যে কষ্টগুলো একজন অ্যাস্ট্রোলজারের কাছে শেয়ার করলে
তিনি হয়তো একটু হালকা হন। আর আমাদেরও প্রচেষ্টা, অন্তত আমি আমাদের বলতে গেলে আমি আমারটাই বলবো, অন্য কে কী করেন আমি জানি না, কারোর বিষয়ে আলোকপাত করতে চায় না, সবাই খুব ভালো। তবে ব্যক্তিগত জায়গা থেকে যদি বলতে হয়, একজন মানুষ যখন কারোর কাছে আসেন কোনো কিছু কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, কোনো সমস্যা নিয়ে, আমার মনে হয় তাকে সমভাবে গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই। কারণ তিনি তো খুব ভালো থেকে আসেননি আমার কাছে, এটা তো আগেই জেনে নিতে হবে। কেউ সব্যসাচী ব্যানার্জির কাছে নাম লিখিয়েছেন কোনো একটা চেম্বারে। লাস্ট আমি গড়িয়াহাট চেম্বার করলাম, গতকাল শনিবার ছিল, প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। কালকে আমি বাড়ি ফিরেছি ইনফ্যাক্ট প্রায় রাত্রিবেলা 10টা সাড়ে 10টা, এত বেশি চেম্বারে প্রেশার। তো যাই হোক, কত মানুষ কত আশা নিয়ে এসেছেন একদম। এবং সুস্মিতা, তুমি জানো না, অনেক শেষের দিকে যারা ছিলেন তাদের না ধৈর্যের বাঁধ পেরিয়ে যাচ্ছিল। এতক্ষণ ধরে একজনকে দেখছে, আমি কখন এসেছি দুপুরবেলা 1টায় 12টায়, সন্ধ্যাবেলা 7টা বাজে, আমি এখনও ডাক পাচ্ছি না। একদম। খুব আপনাদেরও হয় তো, একটা ভীষণ মনে বিষাদ, একটা কষ্ট, তার উপর সে তো সে যন্ত্রণা নিয়ে এসেইছে। যখন আমার চেম্বারে ঢুকে তারপরে বেরিয়ে যান, অনেকটা হালকা হাসি। আর সেই ওয়েট করাটাও তখন সে ভুলে যায়, অপেক্ষাটা মনে হয় যে হ্যাঁ, তো তারপরে ফল মিঠা হতে হ্যাঁ, হয়। তখন আমাকে বললেন যে স্যার আপনার কাছে এসে না আমি খুব স্যাটিসফাইড। আমি জানি না আমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি কি না, কিন্তু একজন ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। এই পাওনাটুকু আপনাদের থেকে পাই বলে আমার মনে হয় অনেক কিছু। শুনুন, আমার মনে হয় সম্পর্ক এমন একটা জিনিস, এই সম্পর্ক মানুষকে অনেক দূর অনেক জায়গায় পৌঁছাতে পারে। একদম। আর ফোনে রয়েছেন একজন বন্ধু, যিনিও প্রচুর আশা নিয়ে ফোনটা ধরে রয়েছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা। আর ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের নামটা শুনবো। শুভম দফাদার। আচ্ছা, আমরাও কলকাতায় রয়েছি, কিন্তু আমরা কলকাতার বিরাটিতে আছি, আপনি কলকাতার কোথায় আছেন? আমি বেহালা চৌরাস্তায় আছি। বেহালা, অনেকটা দূরত্ব। বি ফর বিরাটি, বি ফর বেহালা। ওকে, বেশ। দিদি ভাই আপনাকে নমস্কার। নমস্কার। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে আমাদের দেখতে, কথাবার্তা খুব মুগ্ধ করে আমাদের। ধন্যবাদ দিদি ভাই, আপনাদের ভালো লাগলে তবে আমার এই প্রোগ্রাম করার সার্থকতা হয়। হ্যাঁ, আর আমি যদি আমাদের ভালো লাগে, আমি যদি না করি তো সেটাও তো আমাদের ভালো লাগবে না, না? এটা তো মানে দিস ইজ ইউর এক্সেলেন্সি, আমি আর কি বলবো, এটা আপনার মহানুভবতা। না 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 না, যার জন্য, তবে আমি ওই একটা কথা একটু আগে বলছিলাম প্রোগ্রাম শুরু করেই, যে আপনাদের সত্যি কথা দিদি ভাই, এত ভালোবাসা, এত মানুষের ব্লেসিংস, যার জন্য আমার না প্রোগ্রাম করার এনার্জি, জানেন যখন আজকে আমি আসি প্রোগ্রাম করতে, তার আগে দুপুরবেলার দিকে বিকেলের দিকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো আমি চ্যানেল কর্তৃপক্ষকে জানাই যে আজকে না আমি প্রোগ্রাম করতে যেতে পারবো না। তো রিলেশন কোন জায়গায় দেখুন, আমি নাম কারোর বলতে চাই না, চ্যানেলের কোনো একজন খুব বড় মানুষ, তিনি আমাকে ফোন করে বললেন, এই প্রোগ্রাম করবেন, এটা হতে পারে না, আমার আসতেই হবে আজকে। তো যার জন্য একদম। তো আর সিটিভিএন এর সমস্ত প্রোগ্রামই খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি কেন সিটিভিএন এর প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগে জানেন? কারণ প্রত্যেকেই যারা প্রোগ্রাম করেন এরা প্রত্যেকে খুব আন্তরিক। আমি এটাই বলতে, ভীষণ হৃদয়তা জুড়ে যায়, একেবারে সম্পর্ক একেবারে যেন মানে একদম ঘরের টিভিতে দেখছি, যেন মনে হচ্ছে ঘরের মধ্যে, মানে এটাই আমরা ফিল করি। একদম। হ্যাঁ, কারণ আমিও তো ধরুন অনেক দিনই এই সিটিভিএন এর সদস্য, একজন পরিবারের সদস্য, যার জন্য মানে কি হয়েছে, এদের সঙ্গে আমি এত ওতপ্রোতভাবে জড়িত যে ভালোবাসাটা, সম্পর্কটা এমন একটা জায়গায় যেটা অনেকটা দূর ছড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে আমাদের বিষয়ে আসি। একদম। সেটা হচ্ছে, আপনি ছেলের সম্বন্ধে জানতে চান, আমি আপনাকে নিশ্চয়ই বলবো দিদি ভাই, এটা আমার কাজ। আর আপনাকে বলে স্যাটিসফাইড করা, এটা আমার মরাল ডিউটি বলে মনে করি।
প্রথমেই বলি, আপনি এখন আমার ঠিক ওপারে বসে আছেন, টিভির উল্টো দিকে। তো আপনারা কে কে বসে আছেন সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা যদি আমাকে বলেন। আসল ব্যাপারটা হচ্ছে আমার টিভির ঘরে আমার ছেলে আমার হাজবেন্ড বসে আছে, আমি একটু ডাইনিং আছে। কেন ওরা টিভিটা শুনছে, আপনার কথাবার্তাগুলো ওদের এত ভালো লাগে শুনছে, কিন্তু আমি তো চুপ না করলে টিভি তো ওরা শুনতে পাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যদি টিভির ঘরে যান আর সেখানে যদি ভলিউমটা চলে, তাহলে এখান থেকে একটা ফিডব্যাক হয়। এই ফিডব্যাকটা ডাইনিং এ বসে আপনার মুখটা দেখতে পাচ্ছি, কিন্তু আওয়াজটা আসছে না, আর ওরা টিভির ঘরে বসে আছে। বেশ, তো ছেলের বয়স কত আমি একটু জানতে পারি? ছেলের 22 বছর। 22 বছর, খুব ভালো। তো দিদি ভাই, ছেলের প্রেডিকশনে যাওয়ার আগে তো আমার দাদা ভাইও প্রোগ্রাম দেখছেন। দাদা ভাই, আপনি দূরে রয়েছেন, দিদি ভাই থেকে দূরে, আপনাকে নমস্কার। আর আমার স্নেহের ছোট ছেলে রয়েছে, তাকেও আমার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তুমি অনেক বড় হও বাবা। প্রত্যেকটা মানুষের চেষ্টা মানুষকে তার জীবনের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, আপনাদের মতো লোকেদের খুব আশীর্বাদ দরকার আমার ছেলের, তবে তো এক জায়গায় যেতে পারবে। না, আমি তো খুব ছোটখাটো মানুষ, তবে বলতে পারেন ওর কাকু বা মামা, যেটাই বলতে পারেন। যাই হোক, হ্যাঁ, বড়দের আশীর্বাদ সব সময় দরকার, এটা আমি খুব মানি, নিশ্চয়ই দরকার। মা বাবার সাথে সাথে গুরুজনদের আশীর্বাদ না থাকলে, বড়দের আশীর্বাদ না থাকলে কোনোদিন এগোতে পারবে। ঠিক দিদি ভাই, মানে আপনি যদি খেয়াল করে দেখেন, মানে আমি এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমরা তো ভগবানকেও নিজে চোখে দেখিনি, তাই তো, কিন্তু অনেক মানুষের আশীর্বাদ, অনেক মানুষের ব্লেসিংস সত্যি জীবনকে অনেক উন্নতিতে সাহায্য করে। অনেক মানুষের ভালো চাওয়া, আমার মনে হয় এই অনেক মানুষের ভালো চাওয়াটাই যারা চান তারাই হচ্ছেন ভগবান। ভগবান তো নিজে এসে কখনো আমাদের কিছু করিয়ে দেন না, আমাদের সবার আত্মার মধ্যেই থাকেন উনি। ঠিক। আর দুঃখের বিষয়, অনেক সময় আমরা আমাদের খুব কাছের মানুষদের, অর্থাৎ বড়দের থেকেও কিছু কিছু সময় যারা রক্তের সম্পর্ক হয় তাদের থেকে অনেক সময় আঘাত পায়। সেটা যেরকম, মানে এই প্রসঙ্গটা উঠলো বলে বললাম, যেটা মানে আমার দিদি ভাই অর্থাৎ আপনিও পেয়েছেন। হ্যাঁ, জানি, যার জন্যই আমি বললাম একদম যে সেটা আবার মনকে মানে কি বলবো, খুব কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয় যে আমি এই মানুষটাকে এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, সেই মানুষটার আমার প্রতি এই ধরনের ইমপ্রেশন ইজ নট গুড। তো প্রথমে বলি, আপনার নিজের হেলথ ওয়াইজ আগে একটু যত্নবান হন। দাদা ভাইকেও বলবো আপনাদের শরীরের প্রতি যত্নবান হন। জানি ছেলের এডুকেশন, কেরিয়ার আর হেলথ, এই তিনটে বিষয় নিয়ে আপনি আমাকে ফোন করেছেন বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, তার আগে বলি দিদিভাই, বাড়িতে না এখন আপনার খেয়াল করে দেখবেন, যেই অর্থে, সঠিক অর্থে সেভিংস হওয়ার কথা, ঠিকঠাক সেভিংস দিদিভাই হচ্ছে না। কি হচ্ছে না স্যার? সেভিংস, অর্থ জমছে না সঠিকভাবে, ঠিক যেরকমটা হওয়া উচিত। এক নম্বর। দ্বিতীয় নাম্বার, আর একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, অযাচিত খরচ, অর্থাৎ আপনারা বাজে খরচা করছেন না, কিন্তু এমন কোনো জায়গা থেকে এমন কিছু একটা এলো যেখানে খরচা করতেই হবে, এটাও বাধ্যতামূলক, যার জন্য অনেক সময় অর্থ বেরিয়ে যাচ্ছে এবং সেটা যে কাজে লাগানোর সেটা অনেক কষ্টে আবার ম্যানেজ করতে হচ্ছে। কারণ আপনি তো, আপনাকে তো ম্যানেজটা তো আপনাকেই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। সেটা জানি, দাদা ভাই রোজগার করেন আর ম্যানেজ করেন আপনি, মানে লক্ষ্মী। হ্যাঁ, তো যাই হোক, আর আমাদের এই সন্তান প্রত্যেকেরই, আমারও সন্তান পৃথিবীতে আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। আমরা চাই যাতে ওদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হয়, যাতে ওরা নিজের পায়ে দাঁড়ায়। ছেলের নাম শুভম দফাদার। হ্যাঁ, শুভম 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 না, শুভম। শুভম, SUGAM। ওকে, শুভম দফাদার, DFA DAR। ঠিক আছে,
তো সুগমকে বলি, সুগমের সব কিছু ভালো, চেষ্টা একটু ঘাটতি আছে, ঠিক একদম খাঁটি কথা বলে। চেষ্টার ঘাটতি রয়েছে। লেট রাইজ, ঘুম থেকে দেরি ওঠা, দেরিতে ওঠা সুগম চলবে না। তোমার নামটা সুগম। একদম, মানে এগুলো হয় নাকি দিদিভাই? হ্যাঁ হয়তো দাদা, মানে এত মানে স্যার এত ভাবে ঠিকঠাক বলছে যে আর সেই জন্য তো আমার খুব ভালো লাগে অনুষ্ঠানটা দেখতে। আর একটা জিনিস যেটা সুগমের আগে ছিল না, সুগম বাবা তুমি খুব ভালো ছেলে, কিন্তু যেটা সমস্যা আমি আগের সুগমকে খুঁজে পাচ্ছি না। এত সভ্য, এত ভদ্র, এত নম্র ছেলেটা হুট করে এখন এত চট করে টেম্পারমেন্ট লুজ, এত মাথা গরম, এত বাবা মার সঙ্গে মতবিরোধ, এটা বাবা কমাতে হবে। এটা হ্যাঁ এটা কিন্তু ঠিক, ও খুব সবার প্রিয়, খুব শান্ত ভদ্র, খুব শান্ত কিন্তু ভদ্র। এখন একটু ধরুন মানে ইয়ে হয়ে যাচ্ছে, হতাশায় হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে একটু। হ্যাঁ এটা আচ্ছা একদম ঠিক। আচ্ছা আচ্ছা, মানে সত্যি পুরোপুরি তাই। চরিত্রটাকে কিন্তু সব্যসাচীদা নিখুঁত ভাবে আমাদের সামনে তুলে ধরলো। বিশ্লেষণ করতে, হ্যাঁ আমি তো এখন ওর কোনো কিছু বর্ণনা দিইনি, কোনো ডেসক্রিপশন তাই দিই। তো বলেনি তো, আমি তো বলিনি ডেসক্রিপশন কোনো দেবো, একদম, কারণ আপনার আপনারা তরফ থেকে জানেন যে কিছু আমি নিইনি। একটা ফোন নিই, একদম একদম বিস্তারিত ভাবে আমরা আলোচনা করি। একটা ফোন নিই, একটা ফোনকে আমি শেষ করি। আমি দুটো ফোন নিই না, কারণ আমার মনে হয় এই 10টা ফোন নিয়ে আমার দ্বারা সম্ভব হয় না। তাহলে আমি খুব ভাগ্যবতী বলুন, আজকে আমি আপনার যোগাযোগটা পেলাম, সে লাইভ ফোনে হোক যাই হোক। দিদি ভাই আবার ভাগ্যবতী? দিদি ভাই তো ভাইয়ের দিদি, তো যোগাযোগ হওয়ারই ছিল। ওই যে বললাম না, কানেকশন ওপরওয়ালা করিয়ে দেন। একদম একদম আপনার সঙ্গে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু যাই হোক, যেটা ব্যাপার, ওর কেরিয়ারও খুব ভালো তৈরি করবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। কোনো ফার্স্ট্রেশনে যাওয়ার দরকার নেই। আর এডুকেশনটাও আমার মনে হয় আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত, হায়ার এডুকেশন করবে। আরেকটু হায়ার স্টাডিজ করা উচিত। আচ্ছা কারণ কি হয়েছে, শেষের দিকে ওর ফার্স্ট্রেশনেরও কারণ আছে। হ্যাঁ সে ফার্স্ট্রেশনের সব দোষারোপ তার ওকে করলে হয় না। ও না অনেক সময় অনেক চেষ্টাও করেছে, কিন্তু ওর মার্কস যেটা কি হয়, আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে রান্না করলেন, এই রান্নাটা পরিবেশন করলেন, সবাই খেয়ে যদি বলে বাহ খুব ভালো হয়েছে, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। ঠিক সেরকম সুগম প্রচণ্ড পরিশ্রম করার পর যে রেজাল্টটা এক্সপেক্টেড হয়, সেটা ওর হয়নি। এই এক্সপেক্টেড রেজাল্ট না হওয়ার জন্য ওর খানিকটা ফার্স্ট্রেশন এসছে। এটা অটোমেটিক্যালি সবারই হওয়া উচিত, যার জন্য এর কোনো ব্যতি নেই। এবার একটা জিনিস যদি খেয়াল করেন, ওর বুড়ো আঙুলটা একটু দেখতে বলুন। এই বুড়ো আঙুলের যেটা শুরুর দিক, যেখানে নখের প্রথম দিক, যেখান থেকে নখটা ইউ হয়ে উঠেছে, এইখানে খেয়াল করে দেখুন, এই জায়গাটাতে না একটা ছোট্ট সাদা দাগ মতন, মানে মনে হচ্ছে যেন একটা অর্ধচন্দ্রাকার, একটা আধা চাঁদ। হ্যাঁ আধা, ডান হাতের বুড়ো আঙুল। আর ডান হাতের বুড়ো আঙুলে দেখতে পারেন, বাঁ হাতের বুড়ো আঙুলে দেখতে পারেন, হ্যাঁ হ্যাঁ দুটো আঙুলেই সেম সাইন থাকবে। আছে আছে আচ্ছা, আছে। আমি বলি একদম দিস ইজ অ্যাস্ট্রোলজি। একদম হ্যাঁ, আমি কি বলতে বলছেন? পারি দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি বলতে পারি সুগমের বাবা, অর্থাৎ আমার দাদা ভাই, হ্যাঁ দাদা ভাইয়ের বাঁ দিকে, এটা বাঁ দিক তো, আমি একটু প্র্যাকটিস করেছি, বাঁ দিক, এটা বাঁ বাঁ দিক। দিক। বাঁ দিকে বুকের এখানে একটা তিল আছে, এটা আমি বলতে পারি। বাঁ দিকে তিল আছে। হ্যাঁ, আমি দেখি। এটা মানে যেদিকে হার্ট আছে তো, এটা হ্যাঁ। ডান দিক বাঁ দিক। বাঁ দিক। দাদা ভাইয়ের এই বাঁ পোর্শনে কোনো একটা জায়গায় ডট। বাঁ দিকে। টিভির ভলিউমটা এখন মিউট করে দিন, আপনি নয় শুনুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম, দেখছি তাহলে। কিন্তু আমার ছেলের আছে। হ্যাঁ একদম ছেলের তো আছে, খুব ছেলের তো যাচ্ছিই, আমি পরপর যাচ্ছি ছেলের, ও, পরপর যাচ্ছি। হুম এরপর আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, হুম সেটা হচ্ছে ছেলের এই যে দুটো ভ্রু, যে দুটো আমাদের ভ্রু রয়েছে, এই ভ্রুয়ের এই 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 দিকটা, মানে এটা ডান দিকের এই কোণের দিকটা যেন একটু এদিকে সে জোড়া টাইপের, খানিকটা জোড়া টাইপের এসে যেন একটু আটকে গেছে, এই টাইপের, একটু এই ও, একটু এই আচ্ছা আচ্ছা একটু নৌকোর মতন খেলেছে, দেখুন এইখানটা। হ্যাঁ হ্যাঁ ইটস এ গুড সাইন, এটা খুব ভালো সাইন। ও
খেয়াল করেছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ মানে এটা ঠিকঠাক দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ বেশ, আমি আবারও বলে দিচ্ছি যে অ্যাস্ট্রোলজি একদম। সত্যি এখান থেকে বসে এটা বলতে পারে, সব জায়গায় যত দূরই হোক না কেন। হুম এটা বলতে পারে যে ওর ক্যারিয়ার খুব ভালো জায়গায় পৌঁছবে, কিন্তু দরকার ছোট্টখাট্ট দু একটা কাউন্সেলিং। আমার মনে হয় কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, দু একটা জায়গায় ছোট্টখাট্ট জায়গাগুলো ওর একটু প্রতিকার করিয়ে দিন, ঠিক হয়ে যাবে। আর ওর হায়ার স্টাডিজ করান, ছেলেটা ভালো চাকরি পাবে, এটুকু আমি আপনাকে তো এখান থেকে বসে অ্যাসিওর করতে পারি। হ্যালো, বলুন। হুম হ্যাঁ একটু জোরে দিদি ভাই। আচ্ছা বলছি, হ্যাঁ হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ একটু হায়ার স্টাডিজ করান, তাহলে আমার মনে হয় ও ওর জায়গায় পৌঁছবে। এরপরে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন। ওর যে এই যে বিটেক ফাইনাল ইয়ার ওদের ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে, কিন্তু কোনো জব পাইনি, সেই জন্যই আমরা খুব চিন্তিত আর কি। জানি। ওটা কি ও জব করবে নাকি হায়ার স্টাডি করবে তারপরে জবের চেষ্টা করবে? একদমই দিদিভাই, আমি ওইটাই বললাম যে ওর আরেকটু দরকার হায়ার স্টাডিজের। আচ্ছা ও এটা- হায়ার স্টাডিজ করে নিক। হ্যাঁ হায়ার স্টাডিজ করে নেওয়ার পর হ্যাঁ তারপর আমার মনে হয় ও তো ভালো জব পাবে, নয় এমবিএ বা এমসিএ এইসব ধরনের যদি কিছু করতে পারে। এমটেক করবে? হ্যাঁ, কারণ ও কলকাতা তো থেকে না বাইরে থেকে? একটু বাইরে থেকে করলেই ভালো হয়, কারণ ও তো অলরেডি ধরুন মানে বিবিএ বা বিসিএ এই ধরনের কিছু করলো, না বিটেক 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 ওই ধরনেরই ফাইনাল ইয়ার। বললাম, হ্যাঁ হ্যাঁ। বিটেক করলো। বিটেক করলো, এরপরে ওকে বলুন যে আপনি এমবিএ করতে মার্কেটিং এর উপর, নট এইচআর। ও এমবিএ এমটেক করবে না তাহলে? বিটেকের পরে তো এমটেক। না, এমটেক না করে ও এমবিএ করুক। এমবিএ করুক। হ্যাঁ কিন্তু ওর তো ইচ্ছে নেই এমবিএ করার। দেখুন ও অনেক যদি হায়ার সময় স্টাডি তো করতে চায় তো ও ইচ্ছা এমটেক করার। দেখুন অনেক সময় তো আমাদের ইচ্ছা অনেক কিছুই থাকে না, আর আমি তো সরাসরি সত্যি কথা বলতে গেলে ওর হাত দেখিনি, হুম তো যার জন্য খানিকটা কনফিউশন তো থেকেই যায়। তো আমি তার জন্য বলবো ওকে একবার কোনো চেম্বারে কারুর দেখিয়ে নিন, দেখিয়ে নিয়ে জায়গাটা ওভার কনফার্ম করে নিন। কিন্তু আমার মনে হয় এই বিটেক বা এমটেক বা বিবিএ বা এমবিএ বা বিসিএ বা এমসিএ, হুম এই যে ফার্স্ট স্টেপ ওটা করেছো, সেকেন্ড স্টেপটা দরকার, এটা তো আমি এখান থেকে দেখতে পাই। দ্যাট আই কনফার্ম ইউ। আচ্ছা, বুঝতে পেরেছেন? উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। একদম উচ্চশিক্ষার ওর জন্য। প্রয়োজনটা ওর রয়েছে, ওর দরকার। হ্যালো, বোধহয় লাইনটা ডিসকানেক্ট। না আছেন। হুম হ্যাঁ হ্যাঁ আছে আছে। হ্যাঁ, তো এটা করে নিন, করে নিলে আমার মনে হয় ঠিক হবে। সঙ্গে থাকুন, আচ্ছা। অনেক ভালো থাকুন, নমস্কার। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন, ভালো লাগলো। আর এই যে এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, যদি আরো বিস্তারিত জানতে ইচ্ছে থাকে, নিশ্চয়ই ইচ্ছে থাকবে, যেহেতু ক্যারিয়ারের মতন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে যে কোনো একটি চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা আমি বললাম, আপনি সব্যসাচীদার চেম্বারে যোগাযোগ করতে পারেন। সব্যসাচীদা বলবেন না, অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন, যে কোনো কারোর কাছে যোগাযোগ করা যেতেই পারে, কারণ চেম্বারে প্রচুর ভিড়। না, প্রচুর ভিড় বলে না, তুমি দেখো খেয়াল করে, আজকে আমার 26 তারিখ, 27 তারিখ ব্যাংকক, 28 তারিখ সিঙ্গাপুর, 30 তারিখ ইউকে, আরে বাবা, পরপর শিডিউল। তারপরে নতুন চেম্বার আমি খুলতে চলেছি আসামবাসীদের জন্য, আরও বঙ্গাইগাঁও আছে, ডিব্রুগড় আছে, তিনসুকিয়া, জোরহাট, নগাঁও, আরও এই চেম্বারগুলো বাড়বে। একদম। যদিও আজকে হাতে সময় নেই, শুধু একদম। এই মাসটা আমি একটু বলে রাখবো। 18 তারিখ কৃষ্ণনগর, 19 তারিখ বারাসাত, 20 তারিখ হাওড়া, 22 তারিখ আপনারা বাঁকুড়ায় পাচ্ছেন, 23 তারিখ আসানসোল, 24 তারিখ হাতিবাগার, 25 তারিখ আরামবাগে কিন্তু অবশ্যই পাচ্ছেন। পরের মাসের 5 তারিখে হাবড়া, 6 তারিখে গড়িয়াহাট, 8 তারিখে বালুরঘাট, 9 তারিখে মালদা, 10 তারিখে শিলিগুড়ি, 11 তারিখে কোচবিহার, আর 12 তারিখে অবশ্যই আলিপুর দুয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বার রয়েছে, মানে আপনারা মোবাইলে সেভ করে নিয়েছেন, তো সেই নাম্বারে ফোন করুন, একদম। বিস্তারিত কিন্তু জানতে পারবেন। সব্যসাচীদাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। নমস্কার, নমস্কার। গড ব্লেস ইউ, বাই বাই।